জয় রাধে। তো আমরা আবার চলে এসেছি নেক্সট চ্যাপ্টারের একটা লেকচার নিয়ে, নিউক্লিয়াস। তো অলরেডি আমরা পরমাণু চ্যাপ্টারটার লেকচার কভার করে নিয়ে ফেলেছি। তো আবার আমরা কি করব না, ওই ইউনিটেরই সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো একটু দেরি হয়ে যাওয়ার জন্য এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমার একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছিল এই রেকর্ডিংয়ের জন্য, মাইক্রোফোনটা নিয়ে, তার জন্য আমি লেকচারটা আপলোড করতে পারিনি। তো আজকে একটু সলিউশনস পেয়েছি, তার জন্য আমি আবার আসছি এটা নিয়ে, লেকচারটা নিয়ে আপনার মানে তোমাদের সামনে, সবার সামনে। তো একটা জিনিস কি না, অলরেডি মহালয়া চলে গেছে, পুজো খুবই নিকটে। হ্যাঁ, মাত্র আর কয়েকটা দিন পর পুজো। তো সবারই মনের মধ্যে পুজো পুজো একটা মানে রমরমা চড়ে গেছে, আনন্দের একটা ভাব চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এর সাথে সাথে আমাদের মাথায়ও একটা চিন্তার ব্যাপারও ঘুরছে যে মাত্র আর কয়েকটা দিন পরই টেস্ট পরীক্ষা, এবং তার কয়েকটা দিন পর আবার আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো এইখানে যে এই প্রেশারটা আমাদের কি করছে না, আনন্দটা উপভোগ করতেও দিচ্ছে না, আবার আনন্দ থেকে বেরিয়ে এসে পড়ার মধ্যে বসতেও দিচ্ছে না। একটা হ্যাপাচার কন্ডিশনে আমাদেরকে রেখেছে। তো এই রকম অবস্থায় একটা ছোট্ট সলিউশন দেখো, যে আমাদের যে আমরা ম্যাথামেটিক্স যখন আমরা পড়ি, তাই তো, ম্যাথামেটিক্স পড়ার সময় আমাদের বেসিক প্রিন্সিপাল কি না, কি হচ্ছে না, আমাদেরকে ব্যালেন্স করতে হয়। দেখো, একটা সমান চিহ্ন যখন আমরা ইউজ করি, তাহলে কি করে, রাইট হ্যান্ড সাইড আর কি হচ্ছে না, লেফট হ্যান্ড সাইড, আমরা রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডকে কী করি না, ব্যালেন্স করি। বলছি ব্যালেন্স যত সুন্দর হচ্ছে, তার ইকুয়েশনটা স্টেবিলিটি তত সুন্দর হচ্ছে। এরকম করে আমাদেরকেও শিখতে হবে কি না, জিনিসগুলোকে ব্যালেন্স করতে, যে যতটা সুন্দর করে ব্যালেন্স করতে পারবে, তার সমস্যা সমাধানটা তত সুন্দর করে হবে। তাহলে দেখতে হবে কি, দেখো, আনন্দটা করাটাও যেমন গুরুত্বপূর্ণ এখানে, কারণ পুজো বছরে একবার আসছে, সেরকম করে যেহেতু পরীক্ষাটা লাইফে একবার আসছে, তাহলে একবারই আমি পরীক্ষা দিতে পারছি সেই হিসেবে। হ্যাঁ, যদি কেউ মনে করো যে আমি ড্রপ দিয়ে আবার আসছে বছর আবার হবে, হ্যাঁ, দ্যাটস ফাইন। কিন্তু যদি নর্মালিভাবে ভাবি আমি একবার মাত্র পরীক্ষাটায় বসতে পারবো, তাহলে কিন্তু আমার সিরিয়াসনেসটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আনন্দ করা অবশ্যই দরকার আছে, এই জন্য ব্যালেন্স করতে হবে যে এই বছর ন্যূনতম কতটা আনন্দ না করলে নয়, সেটুকু কিন্তু মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে ফার্দার কেসের জন্য। কারণ বুঝতেই পারছো যে পরীক্ষা অলরেডি 1 মাস সামনে এগিয়ে গেছে, সাথে সাথে এখন প্রশ্নের যে ধরনটা, কিছুটা অবজেক্টিভিটি আসছে প্রশ্নের মধ্যে। মানে কি, সে আগে করার মতো যে 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন লিখে দিয়েছি এলোমেলো করে, হ্যাঁ, 2 দিয়ে দিয়েছে, 3 দিয়ে দিয়েছে একটা নাম্বার, সেই ব্যাপারটা নেই। এখন কি না, 3কে ডিভাইডেড হয়ে গেছে হয় 2+1 বা 1+1+1। তো সেই পরিপ্রেক্ষিতে ঘটনাটা কি হচ্ছে না, আমাকে জিনিসটা যে জানতে হবে নিট অ্যান্ড ক্লিন পরিমাণ। ওকে, তো এই জন্য তোমাকে এখানে সচেতন থাকতে হবে, না হলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। তো বেশি এখানে না আমরা আলোচনা করে আমরা ডাইরেক্ট চ্যাপ্টারের মধ্যে চলে যাচ্ছি। কি না, আমরা অলরেডি পড়েছি ক্লাস 10 পর্যন্ত নিউক্লিয়াস সম্বন্ধে, একটু আধটু পড়েছি। তো কী পড়েছি দেখো, বেসিক্যালি একটা পরমাণুর কী হচ্ছে না, দুটো পার্ট হচ্ছে। কি না, একটা আউটার পার্ট, যেটাকে বলা হচ্ছে কি ইলেকট্রনগুলো অরবিট করছে, ঘুরছে। হ্যাঁ, আরেকটা পার্ট কি না, যেটাকে বলা হচ্ছে কি না নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস পার্টটাই হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। ইলেকট্রন সম্বন্ধে যাবতীয় জিনিসগুলো আমরা পড়ে নিয়েছি পরমাণু চ্যাপ্টারে। সেখানে বোরের তত্ত্ব পড়েছি, সেখান থেকে কী করে এক্স রে বেরাচ্ছে, মোজলের ল কী হচ্ছে, এটসেট্রা ফেটসেট্রা আমরা পড়ে নিয়েছি। তো এর পর যে সেকশনটা আমাদেরকে দেখতে হচ্ছে, সেটার নাম কি হচ্ছে, নিউক্লিয়াস। তো আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে, আমাদের সিলেবাসের পরিপ্রেক্ষিতে নিউক্লিয়াসে আমরা মোটামুটিভাবে দুটো পার্টিকেল সম্বন্ধে জানবো। একটা কি না, একটা হলো প্রোটন, আর 2 হলো কি না নিউট্রন। এক কি প্রোটন, আর 2 হচ্ছে কি না নিউট্রন। তো অলরেডি তোমরা শুনেছ প্রোটন আর নিউট্রন কি, একটু জাস্ট আলোচনা করে দিচ্ছি যে প্রোটন কি না, একটা ধনাত্মক আধানযুক্ত কণা,
হ্যাঁ, কি বললাম, এটাকে পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় বা প্রোটনকে কখনো কখনো 1H1 দিয়েও প্রকাশ করা হয়। হ্যাঁ, যেহেতু হাইড্রোজেন পরমাণুর মধ্যে থেকে একটা যদি তুমি ইলেকট্রন বের করে নাও, তাহলে সেক্ষেত্রে এই 1H1 একটাই প্রোটন পড়ে থাকে, তাহলে এটাকে 1H1 আকারেও আমরা ডিনোট করতে পারি। তাহলে প্রোটন পি এর কি আধান প্লাস ধরা হয়। দেখো, একটা ইলেকট্রনের আধান যতটা, হ্যাঁ, তাহলে তার হচ্ছে ধনাত্মক যে সিম্বলটা সেটাই হচ্ছে একটা প্রোটনের চার্জ। এবার প্রোটনের চার্জকে 1 ইউনিট আকারেও আমরা ধরি। হ্যাঁ, সেই প্রোটনের চার্জকে 1 ইউনিট বলছি। হ্যাঁ, 1 একক, যেহেতু ইলেকট্রনের আধানটাকে আমরা সব থেকে কম আধান ধরছি, কিন্তু মনে রাখতে হবে ইলেকট্রনের থেকে কম আধান এক্সিস্ট করে, কিন্তু আলাদা আলাদাভাবে এক্সিস্ট মানে সেরকম করে দেখা যায়নি। যেমন ধরো, এই প্রোটনকে যদি ভাঙা যায়, প্রোটনকে ভাঙলে আবার বিভিন্ন ধরনের পার্টিকেল পাওয়া যায়। বেসিক্যালি হচ্ছে কোয়ার্ক বলা হয় ছোটো পার্টিকেলগুলোকে, যে এটা প্রোটনকে ভাগলে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক পাওয়া যাচ্ছে। সেই আপ ডাউন কোয়ার্ককে নিয়ে কী হয়েছে না, প্রোটন তৈরি হয়েছে। এই আপ ডাউন কোয়ার্কগুলোর ক্ষেত্রে ওদের যে চার্জ রেশিওটা 2/3 1/3 এরম করে হয়। তো সেই বিষয়ে না আমরা গিয়ে আমরা কি করব না, এখন এই প্রোটনের চার্জটাকে 1 ইউনিট ধরে নেব। হ্যাঁ, আমাদের কোয়ার্কটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো সেই জন্য কি করছি না, প্রোটনের চার্জকে কত ধরলাম আমি, +E ধরলাম। হ্যাঁ, এবার চলে যাচ্ছি, আচ্ছা এর মাস কি হচ্ছে না, ইলেকট্রনের ভরের 1836 গুণ, এই যে 1836 ইন্টু এমই লিখলাম, এটা প্রোটন। আচ্ছা, নিউট্রনের ক্ষেত্রে কি না, নিউট্রন একটা চার্জলেস পার্টিকেল, এর চার্জ কত হচ্ছে, চার্জ সমান 0, বলছে নিউট্রনের কোনো আধান নেই। আচ্ছা, নিউট্রনের ভর কতটা হচ্ছে না, নিউট্রনের ভর হচ্ছে ওই একই রকম ইলেকট্রনের ভরের 1839 গুণ। হ্যাঁ, এইটুকুই। যা ইলেকট্রন সেই হিসাবে নিউট্রন আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট চ্যাডউইক, বোধহয় সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন। তো সেগুলো আমাদের অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, ওগুলো আমরা এমনি এমনি পড়াশুনো করব। তো এগুলো পাঠ্যক্রমে দেওয়া হয়েছে আমাদের জ্ঞানটাকে বাড়ানোর জন্য, কিন্তু যেহেতু আমরা এখানে একটা শর্ট লেকচার সিরিজ বানাচ্ছি শুধুমাত্র ইম্পর্ট্যান্ট সেকশনসগুলোর জন্য, তাই এগুলো আমরা একবার দেখে ছেড়ে দেব। ওকে, তো চলে যাচ্ছে কি না, প্রোটন নিউট্রন সম্বন্ধে একটু আমাদের আইডিয়া হয়ে গেল। এবার বলছি যে ওই পরমাণুর মধ্যে কি হচ্ছে না, ওই নিউক্লিয়াসটাতে প্রোটন আর নিউট্রনগুলো আবদ্ধ হয়ে আছে। এবার সেই প্রোটন আর নিউট্রন তো আবদ্ধ হয়ে আছে, এবার এখানে আমাদেরকে একটু একটু করে জানতে হবে কি না, যে এই প্রোটন আর নিউট্রন কিভাবে আবদ্ধ হয়ে আছে। কি বললাম, প্রোটন আর নিউট্রনটা কিভাবে আবদ্ধ হয়ে আছে। কেন, দেখো তোমরা অলরেডি পড়েছো যে ধনাত্মক চার্জ পার্টিকেলগুলো কাছাকাছি থাকলে কি করছে না, পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে প্রোটন প্রোটন বিকর্ষণ হয়ে একটা নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা ছিল, স্টেবল হওয়ার কথাই ছিল না। তা সত্ত্বেও প্রোটন প্রোটন বিকর্ষণ হওয়ার দরুনও কেন একটা নিউক্লিয়াস ভাঙছে না, সেটার জন্য দায়ী কে না, নিউক্লিয়ার বল। কি বলছে না, নিউক্লিয়ার ফোর্স, এটাকে কি বলছে, নিউক্লিয়ার বল। হ্যাঁ, তাহলে এই নিউক্লিয় বলটা কি সেটা সম্বন্ধে আমরা পড়বো একটু। তাহলে আগে এর প্রপার্টিগুলো একটু দেখে দিচ্ছি, যে নিউক্লিয়ার বল এক ধরনের বল। দেখো, এই টোটাল যে ব্রহ্মাণ্ডটা 4টা ফান্ডামেন্টাল বল নিয়ে তৈরি হয়েছে। সেই 4টা ফান্ডামেন্টাল বল কি কি, একটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল, এটাকে ফোর্স বলা হয় না, বেসিক্যালি ইন্টারেকশন বলা হয়, গ্র্যাভিটেশন ইন্টারেকশনস। আরেকটা বলছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারেকশনস, আরেকটা হচ্ছে স্ট্রং ইন্টারেকশনস, আরেকটা হচ্ছে উইক ইন্টারেকশনস। হ্যাঁ, এই স্ট্রং ইন্টারেকশনটাই হচ্ছে কি নিউক্লিয়ার ফোর্স। না, এই স্ট্রং ইন্টারেকশনের জন্যই কিন্তু একটা পরমাণুর ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে, যে পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে তার ভেতরে প্রোটন আর নিউট্রন কণাগুলো বদ্ধ হয়ে আছে। তাহলে এই স্ট্রং ফোর্স এর ইউনিট ধরা হয়, যে এদের যে স্ট্রেংথটাকে যদি রেশিও করে দেখা হয়, তাহলে স্ট্রং ফোর্স সব থেকে বেশি হয়, একে 1 দ্বারা ডিনোট করা হয়। সেই হিসেবে গ্র্যাভিটেশনাল 10⁻39। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল প্রচুর দুর্বল, মানে এতটা দুর্বল তুমি আবার ভুল করে 3তলার ছাদে উঠে বলবে মহাকর্ষ বল প্রচুর দুর্বল, ঝাম মেরে দেখাই স্যার পড়িয়েছিলেন, এটা ভুল করে কেউ করো না। কারণ দুর্বল ঠিকই, কিন্তু স্ট্রং ফোর্সের তুলনায় দুর্বল তোমার জন্য অনেকটাই বেশি।
তো সেই পরিপ্রেক্ষিতে কি বললাম যে নিউক্লিয়ার ফোর্সের যে ভ্যালুটা 1 ধরা হচ্ছে। যে প্রপার্টি কি না, এটা একদমই শর্ট রেঞ্জ ফোর্স, শর্ট রেঞ্জ। এই প্রপার্টিগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বাই চান্স 1 নম্বরের জিজ্ঞাসা করলেও করতে পারে। তো কি হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স? শর্ট রেঞ্জ মানে কি খুব অল্প দূরত্বে কাজ করবে, হ্যাঁ, কি না এই নিউক্লিয়াসটার ভেতরেই শুধু কাজ করবে। যদি নিউক্লিয়াসটা থেকে তুমি বাইরে চলে যাও তাহলে কিন্তু এ কাজ করবে না। তাহলে শর্ট রেঞ্জ, দেখো একটা নিউক্লিয়াসের ডাইমেনশন সেই হিসেবে ধরতে পারো 10⁻13 সেন্টিমিটার ধরতে পারো, বা এখান থেকে ধরো 12 সেন্টিমিটারও করতে পারো। হ্যাঁ, এখান থেকে এই রেঞ্জের মধ্যে থাকছে। দেখো এটা পরমাণু সেই হিসেবে 0.53 অ্যামস্ট্রং হয়। ওটা হচ্ছে কি না বোরের ফার্স্ট রেডিয়াস, ওরও অনেক ছোট। দেখো বোরের ফার্স্ট রেডিয়াস মানে কি এরকম, এর ভেতরে এখানে নিউক্লিয়াস আছে, তার রেডিয়াস তার রেঞ্জে কাজ করছে, মানে অনেকটাই ছোট। ধরো কাছাকাছি তাহলে কত হচ্ছে 10⁻14 মিটার, কাছাকাছি ধরো 10⁻15 মিটার, এরকম করে এই রেঞ্জের মোটামুটি কাজ করছে। এটা মানে খুব অল্প দূরত্বে, এর বাইরে যদি তুমি চলে যাও এটার কাজ করবে না। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, শর্ট রেঞ্জ ফোর্স হয়ে গেল। সেকেন্ড কি বলছে না, এটা শর্ট রেঞ্জ কি বলছে, স্বল্প পাল্লা। কি বলছে? স্বল্প পাল্লা, মানে এই খুব অল্প দূরত্বের মধ্যে কাজ করবে। নেক্সট চলে যাচ্ছে, শর্ট রেঞ্জের পরে কি আছে না অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ, দেখো এইখানে একটা ফান্ডামেন্টাল আছে জিনিস, কি অ্যাট্রাকটিভ বলছে কি না, আমি বলছিলাম কি পজিটিভ পজিটিভ রিপালশন করে। নিউক্লিয়ার ফোর্সে এসে আমরা পড়বো কি না এটা অ্যাট্রাকটিভ ফোর্স। বলছে এখানে পজিটিভ কণা থাকুক, নেগেটিভ কণা থাকুক বা নিস্তড়িত থাকুক, বলছে কোনো কিচ্ছু যায় আসে না, এটা শুধুমাত্র অ্যাট্রাকটিভ, শুধু আকর্ষণ করবে। শুধু কি করবে না আকর্ষণ করবে। বলছে শুধু আয়, বলছে শুধু আয়, বলছে কেউ কাউকে যেতে দেবে না, যাকে পাচ্ছে কি করছে ভেতরে নিয়ে নিচ্ছে। এই জন্য বলছে এটা কি না অ্যাট্রাকটিভ ফোর্স। আচ্ছা 3 নম্বরে চলে যাচ্ছি, আর এটা কি না এটা চার্জ ইনডিপেন্ডেন্ট। চার্জ ইনডিপেন্ডেন্ট, হ্যাঁ, বলছে আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ, ওই যে বললাম, কি বললাম আধান নিরপেক্ষ মানে কি বলতে চাইছে, যা এখানে নিউট্রন কণাও আছে সাথে প্রোটন কণাও আছে। বলছে নিউট্রনও আছে আবার প্রোটনও আছে, কিন্তু এরকম নয় যে শুধু প্রোটনের মধ্যে আকর্ষণ হবে নিউট্রনকে আকর্ষণ করবে না, এটা না, কিন্তু এখানে নিউট্রনকেও আকর্ষণ করবে এবং প্রোটনকেও আকর্ষণ করবে। এইটি হলো কি আমাদের যে নিউক্লিয় বলটা আমরা পড়েছি, যে তার বৈশিষ্ট্য। এই জন্য কি হচ্ছে যে প্রোটনগুলো আলাদা হয়ে যাচ্ছে না। একটু ফার্দার পড়ার পরে দেখব যে কেন প্রোটন নিউট্রনগুলো এই বলটার আবির্ভাব হচ্ছে। কি হচ্ছে না এখানে অনবরত, ছোট্ট করে বলে দিই, অনবরত নিউট্রন প্রোটনে রূপান্তর হচ্ছে, প্রোটন নিউট্রন এই যে এক্সচেঞ্জ হচ্ছে। দেখো তুমি দেখবে যখন আমরা কোনো জায়গায় ধরো একটা স্লিপারই, ধরো তুমি চলে গেছো ঘুরতে, মানালি চলে গেছো ঘুরতে, মানালির তুষার বরফের উপর দাঁড়িয়ে দুজন বন্ধু খেলছো, এ বরফ ছুটছে ও ক্যাচ করছে, বা বল নিয়ে এ ছুটছে ও ক্যাচ করছে, এরকম যদি ঘটতে থাকে ঘটনাটা কেমন না এরকম ধরো আছে। হ্যাঁ, তো এরকম একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি আছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে, তো এ কী করছে একটা বল এদিকে ছুটছে, এ ক্যাচ করছে, আবার এদিকে ছুটছে, আবার এ ক্যাচ করছে, এই যে ছোড়া এবং যে ইন্টারেকশনস, এই ইন্টারেকশনের জন্যই কিন্তু এই ফোর্সটা ক্রিয়েট হয়েছে। যে ইন্টারেকশন যদি না হয় তাহলে ফোর্স ক্রিয়েট হবে না। দেখো একটা রিলেশনশিপ কীভাবে হয়, একটা রিলেশনশিপ যেভাবে ক্রিয়েট হয় জাস্ট এক্স্যাক্টলি সেম ওয়েতে কিন্তু এখানেও ইন্টারেকশনস কাজ করছে। তুমি রাস্তাতে যাচ্ছ, একজন অজানা ব্যক্তি, হ্যাঁ, অজানা ব্যক্তির সাথে যদি তোমার ইন্টারেকশনস হয় তবে একটা রিলেশনস ক্রিয়েট হবে, সেটা হতে পারে বন্ধুত্বের, হতে পারে অন্য কোনো কিছু। হ্যাঁ, কিন্তু যদি ইন্টারেকশনই না হয় তাহলে সেখানে কোনো রিলেশনশিপ হতেই পারে না। যে শত্রুতা হোক আর বন্ধুত্ব হোক, সেখানে ইন্টারেকশনস মাস্ট থাকতে হবে। উইদাউট ইন্টারেকশনস এখানে কিছুই হবে না। বলছি এদের দুজনের মধ্যে আকর্ষণ কাজ করুক বা বিকর্ষণ কাজ করুক, অবভিয়াসলি এদের দুজনের মধ্যে কী হচ্ছে না এক্সচেঞ্জ হচ্ছে। বলছে এই নিউক্লিয়ার ফোর্সের জন্য গ্লুয়ন নামক পার্টিকেলের এক্সচেঞ্জ হয়, তো সেটা আমাদের পাঠ্যক্রমে নেই, আমি এমনিই বললাম। তো কী হচ্ছে না এদের মধ্যে প্রোটন আর নিউট্রনের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, এই এক্সচেঞ্জের জন্য প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটন, প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটন, এই রকম হয়ে অনবরত কী হচ্ছে না পরিবর্তন হচ্ছে, এ ওর জায়গা নিচ্ছে, ও এর জায়গা নিচ্ছে। তাই জন্য কী হচ্ছে একটা
একটা স্ট্রং ফোর্স কাজ করছে, খুব শক্তিশালী বল কাজ করছে। সেই শক্তিশালী বলটা কি করছে না এই নিউক্লিয়াসটাই কি করছে ধরে রাখছে। এটাই হলো কি নিউক্লিয় বল সম্বন্ধে আমরা জানলাম। এবার চলে যাচ্ছে ওই নিউক্লিয়াসটার ভেতরে যে থাকে, আমরা বলি না প্রোটন সংখ্যা বা ধরো পারমাণবিক সংখ্যা। কোন জিনিসটা পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে না একটা পরমাণুর ভেতরে যতগুলো প্রোটন থাকে, কি বললাম একটা পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে কীরকম না এরকম ধরো একটা নিউক্লিয়াস আছে, এখানে ধরো এটাকে আমি দিচ্ছি পজিটিভ, দিচ্ছি পজিটিভ পজিটিভ পজিটিভ, এমনি গোলগুলো নিস্তড়িত। তাহলে দেখো এখানে কটা পজিটিভ আছে মানে কটা প্রোটন আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট। তাহলে বলতে পারি এর প্রোটন সংখ্যা Z=7। এটাকেই বলা হয় এর পারমাণবিক সংখ্যা। তাহলে বলতে চাইছি কি না একটা পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন থাকে সেটাকেই বলা হচ্ছে ওর পারমাণবিক সংখ্যা। আচ্ছা এই নিউট্রন সংখ্যাটা তাহলে কি কাজ করছে, কি বেকার পড়ে আছে? বলছে না এ কাজ করছে, এর ভূমিকাটা কি না ভর সংখ্যার জন্য। না যখন আমরা এর ভর সংখ্যা নিই তখন Z+N কি না পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে পরিমাণ প্রোটন আছে আর যে পরিমাণ নিউট্রন আছে তাদেরকে যদি আমি একত্রে যোগ করি যে সংখ্যাটা পাবো তাকেই বলা হচ্ছে ওর পারমাণবিক ভর সংখ্যা। তাকে বলা হচ্ছে ওর কি না এটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। তাহলে পেলাম আমরা তাহলে A সমান Z+N, তাহলে এটাই কি হচ্ছে না এর ভর সংখ্যা। তাহলে এইটা হলো কি আচ্ছা এটাকে একত্রে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। এই কথাটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, নিউক্লিয়ন সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এটা নোট ডাউন করে রাখতে হবে তোমাকে না এই নিউক্লিয়ন সংখ্যাটা কি না প্রোটন আর যে নিউট্রন আছে এই প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হচ্ছে কি নিউক্লিয়ন সংখ্যা। ওকে আচ্ছা এরপর দেখো এইটা নিয়ে তো বহু প্রচুর স্টাডি হয়েছে। হ্যাঁ যে মজলিস লতে আমরা পড়েছিলাম আগে পর্যায় সারণী কী করা হয়েছিল না ভর সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছিল, পরবর্তী পর্যায়ে ওটাকে চেঞ্জ করে করা হলো কি না পারমাণবিক সংখ্যা অনুযায়ী। এবার বেশ কিছু অ্যাটম দেখা গেছে যাদের পারমাণবিক সংখ্যা এক, বেশ কিছু অ্যাটম দেখা গেছে যাদের নিউট্রন সংখ্যা এক, আবার কারো কারো ভর সংখ্যা এক। এই জন্য তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এক কি না আইসোটোপ, দুইয়ে কি হচ্ছে না আইসোবার, তিনে কি হচ্ছে আইসোটোন। এবার দেখো এই তিনটে জিনিস মনে রাখার সবথেকে সহজ উপায় কি আইসোটোপের শেষে কি আছে পি আছে মানে প্রোটন সংখ্যা সমান হবে, প্রোটনটা কি হবে না সেম হবে। আচ্ছা এখানে কি আছে আর আছে মানে বার মানে কি হচ্ছে না এখান থেকে মাস নাম্বার ভর ভর, দেখো তাহলে ভর সমান হবে মনে রাখতে পারো। দন্তের ন আছে এন মানে কি থাকবে না নিউট্রন সমান হবে। তাহলে দেখো এই তিনটে জিনিস যদি আমি মনে রাখি কখনো ভুলবো না আইসোটোপ আইসোবার আইসোটোন। ওকে তো তুমি এদের একটা করে এক্সাম্পল জাস্ট মনে রেখে দেবে কি প্রোটন সমান হচ্ছে সে কার্বনের যে কোনো একটা আইসোটোপ নিয়ে নাও, কার্বনের 6 12 6 14, তাহলে কার্বনের ধরো 6 কার্বন 12 6 কার্বন 14, তাহলে এটা কি হয়ে গেল আইসো টোপ হয়ে গেল। হ্যাঁ এরপরে তুমি একটা করে ধরো আইসো বার বলছে ক্যালসিয়াম আর বলছে আর্গন, আইসো বারের জন্য আর্গনের 18 40, ক্যালসিয়ামের হচ্ছে 20 40, এটা হচ্ছে আইসোবার। নিউট্রন সংখ্যা আইসোটোনের জন্য যে কার্বন আর অক্সিজেন নিচে 6 কার্বন 14 আর যে 8 অক্সিজেন 16, এদের ক্ষেত্রে দেখো নিউট্রনটা সমান হবে। এদের 6 বাদ দিলে কত হচ্ছে 814, 8 এখানে বাদ দিলে 8, তাহলে এরও নিউট্রন সংখ্যা 8টা হচ্ছে, এরও নিউট্রন সংখ্যা কটা হচ্ছে না 8টা হচ্ছে। তো সেই হিসেবে এই কটা জিনিস আমাদেরকে এমনি একটু মনে রাখতে হবে। হ্যাঁ গুরুত্ব
ততটা বেশি নেই আর ছেড়ে যাওয়া যাচ্ছে না। তো এটা যে কারণ ক্লাস 10 বেসিসে কখনো কখনো 1 নাম্বার যদি বাই চান্স জিজ্ঞেস করে ফেলে, তার জন্য এটা বলা। কিন্তু এর পরবর্তী পর্যায়ে ছোট্ট একটা সেকশানস আছে, সেই সেকশানটা এমনি বলে দিচ্ছি, পারমাণবিক ভর একক বা পারমাণবিক ভর। তোমরা অলরেডি কেমিস্ট্রির ক্ষেত্রে একটু আধটু পড়েছ যে পরমাণুর ভরকে প্রকাশ করার জন্য বিভিন্ন স্কেল ইউজ করা হয়। তো স্কেলের মধ্যে কার্বন স্কেলটাকে একটু বেশি স্বীকৃতি দেওয়া হয়। কার্বন স্কেলে কিনা কার্বন পরমাণুর যে ভরটাকে, হ্যাঁ, 12 ধরে, পূর্ণ 12 ধরে নিয়েছে, দিয়ে তার 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী হচ্ছে সেটাকে বলা হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ, না পারমাণবিক ভর একক। তাহলে এটাকে বলা হয় 1U সমান 1.67 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম, এরম একটা ব্যাপার হয়। এই সংহত পারমাণবিক ভর একক বলা হচ্ছে এটাকে। এই ভ্যালুটা আমাদের রিকোয়ারমেন্ট হয়, হ্যাঁ। তো এটা মনে রাখতে হবে আমাদের। এবং এর সমতুল্য শক্তি E=mc² করলে এর মান পাওয়া যায় 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এখানে মান বসাতে পারো, এই এম এর মানটা, সির মানটা বসিয়ে একে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলে এই ডেটাটা আসবে। তো এটা আমাদেরকে কেন মনে রাখতে হবে না, একটু পরেই বলছি। আমরা যখন ক্যালকুলেশন করব বন্ধন শক্তি, তখন আমরা কিন্তু এই জিনিসটা কাজে লাগাবো। এটা মনে রাখলে সুবিধে কি না, আমাদের 5-6 লাইন ক্যালকুলেশনস করতে হবে না, জাস্ট এটা পুট করব, আমরা সলিউশনটা পেয়ে যাব। তাই জন্য এটা কিন্তু সবাই নোট ডাউন করে রাখবে। এরপর যেটা ছোট্ট ইকুয়েশনস বা ধরো ছোট্ট একটা প্রশ্ন আমাদের পড়ে, দেখো এটা এগুলো যেগুলো এতক্ষণ পর্যন্ত বলছি পড়াচ্ছি, এর মধ্যে থেকে প্রশ্ন কি আসে এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম, বেসিক্যালিভাবে সেরকম কোনো ডাইরেক্ট কোশ্চেন আসে না। বাই চান্স এক আধবার আইসোটোপ বা আইসোবার এটা জিজ্ঞাসা করতে পারে, আর নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কি, এই দুটো প্রশ্ন হতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম এর মধ্যে দুটি প্রশ্ন হতে পারে। কি বললাম, একটা নিউক্লিয় বলের বৈশিষ্ট্য হতে পারে, আর হতে পারে কি না আইসোবার, আইসোটোন এবং আইসোটোপের একটা এক্সাম্পল হতে পারে। এরপরে চলে যাব একটা সেকশনে, এই সেকশনটাতে একটু গুরুত্বপূর্ণ আছে। এখান থেকে প্রশ্ন কিন্তু সাধারণত আসে এবং প্রিভিয়াস ইয়ারে পড়েওছে এবং গুরুত্ব এবারেও রয়েছে। কি গুরুত্ব রয়েছে না, আমরা এবার নিউক্লিয়াসটার আয়তন বের করব। তাহলে এইটা ছিল আমার নিউক্লিয়াস। তাহলে আমি কি করলাম, নিউক্লিয়াসের রেডিয়াস আর ধরলাম। তাহলে স্বাভাবিকভাবে একটা গোলকের আয়তন আমরা কি জানি, 4/3 পাই r³ জানি। কি বললাম, একটা নিউক্লিয়াসের আয়তন কি হয়, 4/3 পাই r³ যেন একটা গোলক, তো নিউক্লিয়াসটা গোল আকারে থাকবে, স্ফিয়ার আকারে থাকছে। তো এবার সমস্যা কি হচ্ছে, আমি কোনো নিউক্লিয়াসের আয়তন বের করতে গেলে প্রতিবারই কি তার রেডিয়াস ক্যালকুলেশন করতে যাব? সম্ভব কি? সম্ভব নয়। প্রত্যেকবার এক্ষুনি ধরো আমি কপারের জন্য করতে চাইছি, তাহলে কপারের জন্য আমাকে রেডিয়াস জেনে রাখতে হবে। আচ্ছা, কপারের এতগুলো ডেটা মুখস্থ করা পসিবল নয়, কিন্তু কপারের মাস নাম্বারটা মুখস্থ করা পসিবল। তাহলে আমাকে এমন একটা জেনারেলাইজড ডেটা নিয়ে আসতে হবে, যে ডেটা থেকে আমি ডাইরেক্ট কি না এই ভির মানটা পেতে পারি। সে ডাইরেক্ট আকারে বলছে না ক্যালকুলেশনস করে পাওয়া যায় এই r³ কি হয়, r0³ এর সঙ্গে সমান হয়। কি বললাম, এই r³ r0টা কি একটা কনস্ট্যান্ট রাশি, একটা কনস্ট্যান্ট, এটা কিছু একটা কনস্ট্যান্ট রাশি। আর এটা কি না, এটা হচ্ছে মাস নাম্বার, মাস নাম্বার। তাহলে কি পেলাম, মাস নাম্বার। তো r³ সমান r0³ ইন্টু a, তাহলে লিখতে পারি না r সমান r0 ইন্টু a⁻1/3। এখান থেকে আমি ব্যাসার্ধটা পেতে পারি। এই ইকুয়েশন দিয়ে কিন্তু MCQ আসতে পারে, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। ওকে, তাহলে এইখান থেকে আমি কি পেয়ে গেলাম, ওর আয়তনটা পেয়ে গেলাম। এবার প্রশ্ন কি আসে, প্রশ্ন আসে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বলছে যে দেখাও নিউক্লিয়াসের ঘনত্ব তার ভরের ওপর নির্ভর করে না। তাহলে কি বললাম, নিউক্লিয়াসের ঘনত্ব তার ভরের ওপর নির্ভর করে না। তাহলে দেখা যাক, তাহলে আমরা কি জানি, ঘনত্ব সমান কি, রো ইকুয়ালস টু m/v। ওকে, রো ইকুয়ালস টু কি, m/v। আচ্ছা, তাহলে রো ইকুয়ালস টু m মানে কি বলতে পারি, তাহলে m মানে বলতে পারি ওর মাস নাম্বার a ইন্টু
তো কী ছিল, পরমাণুর নিউক্লিয়াসের ভর সংখ্যা কত ছিল, এ ছিল। ভর সংখ্যাকে আমি যদি কেজিতে কনভার্ট করি তাহলে 1 ইউ, এটা কি ইউ ইউনিটে আছে, হ্যাঁ, মানে পারমাণবিক সংহত পারমাণবিক ভর এককে দেওয়া আছে, তো সেটাকে আমি কিসে কনভার্ট করব না কেজিতে কনভার্ট করবো। তাহলে এম কি করলাম, এ ইন্টু, তাহলে লিখে দিচ্ছি এম ইকালস টু এ ইন্টু 1.67 ইন্টু 10⁻27 ছিল, তাই তো 27, তাহলে 1.67 ইন্টু 10⁻27 হয়ে গেল। আচ্ছা ভির মানটা আমি কত বের করেছি, 4/3 আর কিউব। আচ্ছা আর কিউবের ভ্যালু কত ছিল আমার, r0³ ইন্টু এ, তাহলে লিখতে পারি এ ইন্টু 1.67 ইন্টু 10⁻27 ডিভাইডেড বাই 4/3 ইন্টু পাই ইন্টু r0³ ইন্টু এ। দেখো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি 1.67 ইন্টু 10⁻27। আচ্ছা এই তিনটাকে আমি উপরে গুণ করে দিচ্ছি, 3 নিচে হচ্ছে 4 ইন্টু r0³, তাহলে এটা কি হলো না রো। এটা যদি ক্যালকুলেশনস করা হয়, দেখো এখান থেকে তাকাও, ওপরে কি হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আছে, আচ্ছা নিচে কি আছে 4 আছে। আচ্ছা এখানে কি r0³ আমি বলেই দিয়েছি কি r0³ একটা কনস্ট্যান্ট, না r0টা একটা কনস্ট্যান্ট, তাহলে এই নিউক্লিয়াসের ঘনত্বটা কোনোভাবে কি নিউক্লিয়াসের ভর সংখ্যার উপর নির্ভর করছে না। এটা 2 নম্বরের প্রশ্ন পড়ে, হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রিভিয়াস ইয়ার করবো তখন বলবো যে এটা আমি অলরেডি করিয়ে দিচ্ছি, নতুন করে লিখবো না, হ্যাঁ। তাহলে এইটুকু কি হচ্ছে না দেখানো হয়ে গেল আমার যে নিউক্লিয়াসের ঘনত্বটা তার ভরের ওপর কোনো মতেই নির্ভরশীল নয়। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এর পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব কি না একদমে যে এই নিউক্লিয়াসের বন্ধন শক্তিতে। এই জায়গাটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমাদেরকে কিন্তু মনোযোগ সহকারে নোটিশ করতে হবে। এখান থেকে প্রশ্ন এসেছে এবং আসতেও পারে এই বছর, হ্যাঁ, তো সেক্ষেত্রে এর প্রবাবিলিটিটা অনেকটাই বেশি আছে, হ্যাঁ, তাই জন্য আমরা এটা দেখব কি। আচ্ছা বন্ধন শক্তি কথার অর্থ কি, তাহলে বন্ধন শক্তি বলছো ট্যাপা আর টেপি, ট্যাপা টেপি, এদিকে এর বাড়ির লোক খাচ্ছে, এদিকে এর বাড়ির লোক খাঁচতেছে, যেটা হচ্ছে আজকাল, হ্যাঁ, একই বাড়ির লোক খাঁচতেছে, হ্যাঁ, বলছে কোনো দিকে যায়নি, বলছে এরা দুজন চিপকে গেছে পুরো, হ্যাঁ, বলছে এদিকে টানছে, বলছে বেটা আয়, ওদিকে টানছে আয়, বলছে যাবো নি, বলছে ছেড়ে দে আমরা রই যাবো পোলের নিচে। বলছি এই যে এরা দুজন যেতে চাইছে না, পুরো কাছাকাছি চিপকে আটকে আছে, বলছি এই কত পরিমাণ বলে আটকে আছে, এই শক্তিটা ওরা পাচ্ছে কোথা থেকে, এই এনার্জিটা আসছে কোথা থেকে। সেই একই রকমভাবে মনে করো একটা নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আছে আর একটা নিউট্রন আছে, বলছে এদিকে প্রোটনকে খাঁচিটি দড়ি বেঁধে, এদিকে খাঁচতেছে দড়ি বেঁধে, হ্যাঁ, এদিকে দড়ি বেঁধে খাঁচাতে একজন, এদিকে একজন কি করছে না দড়ি বেঁধে খাঁচতিছে, বলছে প্রোটন আর নিউট্রন বলে না মানে যাবো নি। বলছে এই যে ওরা আটকে আছে, সেই আটকে থাকার জন্য এনার্জিটা দিচ্ছে কে, যে সেই এনার্জিটাই হচ্ছে কি না বন্ধন শক্তি, ওটাই আমরা পড়বো যে কতক্ষণ পর্যন্ত ওরা আটকে থাকবে। বলছে যে কতক্ষণ আটকে থাকবে না ওদের মধ্যে যে বন্ডের যে এনার্জিটা, ওই এনার্জির থেকে তুমি যদি বেশি এনার্জি তাদেরকে টানো তাহলে বন্ড ব্রেক হয়ে যাবে। তাহলে ওই যে তৈরি হয়েছে বন্ধনটা, হ্যাঁ, বলছে একটা নিউক্লিয়াসের একটা প্রোটন এবং একটা নিউট্রনকে সম্পূর্ণ আলাদা পার্টিকেলে পরিণত করতে, মানে আলাদা কথার অর্থ কি সেপারেট করে দিয়েছি, ওদের ফিল্ড থেকে আলাদা করে দিয়েছি বা নিউক্লিয়াস থেকে বের করে দিয়েছি অসীম দূরত্বে। এটা করতে বাইরে থেকে যে পরিমাণ আমাকে শক্তি দিতে হচ্ছে সেই শক্তিটাকেই বলা হচ্ছে বন্ধন শক্তি। এবার প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে আমি বাইরে থেকে শক্তি দিলাম, একটা মানে প্রোটন একটা নিউট্রনকে আলাদা করলাম, বলছে ওদেরকে আলাদা করার জন্য শক্তিটা আমাকে দিতে হচ্ছে কেন, বা মোদ্দা কথায় বলতে পারো যে ওদের ওই বন্ড এনার্জিটা আসছে কোথা থেকে। তাহলে এবার চলে যাই এর ভেতরে, বলছি বন্ড এনার্জিটা আসছে কোথা থেকে, তাহলে বন্ড এনার্জি কোত্থেকে আসছে, বলছে না যদি তুমি একটা প্রোটন এমপি তার ভর, একটা নিউট্রনের ভর তাহলে এম এন, বলছে মনে করো ডিউটেরিয়াম নিচ্ছি, হ্যাঁ 1
H2। তো ডিউটেরিয়াম নিলাম। এই ডিউটেরিয়ামের মধ্যে কি আছে না, একটা নিউট্রন কণা আছে আর একটা প্রোটন কণা আছে। তো এই নিউট্রন আর প্রোটনের ভরকে যদি তুমি যোগ করো তাহলে একটা ভর পাবে। ওকে, তাহলে এই প্রোটন আর নিউট্রনকে নিয়েই তো ডিউটেরিয়ামের নিউক্লিয়াসটা তৈরি হয়েছে। তাহলে এখানে আছে কি, একটা প্রোটন একটা নিউট্রন। তুমি কি করবে, এদের দুজনকেও যোগ করবে। তাহলে একবার কি করলাম, একটা আলাদা মুক্ত প্রোটন আর একটা মুক্ত নিউট্রনের ভর যোগ করলাম, দিয়ে আমি এটা পেলাম। আরেকবার কি করলাম, প্রোটন আর নিউট্রনটা নিউক্লিয়াসের মধ্যেই আছে, তাদেরকে কি করলাম, যোগ করলাম। যোগ করে আমি কি দেখছি না, দুজনের ভরটাকে কম্পেয়ার করছি। কম্পেয়ার যদি করা হয় দেখা যাবে না, এদের ভরটা মানে মুক্ত অবস্থায় যখন আছে সেই অবস্থায় ভরটা কিন্তু বেশি হচ্ছে। তাহলে প্রশ্ন আসতে পারে বাকি ভরটা গেল কোথায়। কি বললাম, এটাকে যদি তুমি M1 ধরো, এটাকে যদি তুমি M2 ধরো, তাহলে অলওয়েজ M1 গ্রেটার দেন M2 হয়। মুক্ত অবস্থায় ভরটা কি হয় না, সবসময় বদ্ধ অবস্থায় ভরের থেকে বেশি হচ্ছে। তাহলে মুক্ত অবস্থায় ভরটা যদি বেশি হলো, তাহলে বদ্ধ অবস্থায় ভরটা কেন কম হয়, এগুলো ভরটা গেল কোথায়। এই ভরটা, যে ভরটা মিসিং হচ্ছে, ওই মিসিং ভরটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি না বন্ড এনার্জিটাকে হচ্ছে। তাহলে কি না বললাম, যে একটা প্রোটন ও একটা নিউট্রনকে তুমি যদি আলাদা আলাদা করে ওজন করো, যে ভরটা পাবে, ওদেরকে যদি একসঙ্গে নিউক্লিয়াসের মধ্যে থাকা অবস্থায় ওজন করো, তাহলে সেই ভরটা আর পাচ্ছি না, কিছু পরিমাণ কম পাচ্ছি। ওই কম পরিমাণ ভরটাই কিসে কনভার্ট হয়ে গেছে না, বন্ধন শক্তিতে কনভার্ট হয়ে গেছে। কি না, ডেল ই ইকুয়ালস টু ডেল এম ইন্টু সি স্কোয়ার। কি পেলাম, ডেল ই ইকালস টু ডেল এম ইন্টু সি স্কোয়ার। ডেল এমটা কি না, ভর ত্রুটি। ভর ত্রুটি বা বলতে পারছি ওই যে পরিমাণ ভরের ডেফিসিয়েন্সিটা আসছে, যে পরিমাণ ভরের ত্রুটিটা হচ্ছে, ঘাটতিটা হচ্ছে, ওটাকেই বলা হচ্ছে কি ভর ত্রুটি। ওই ডেল এমটাই আমি এবার ক্যালকুলেশনস করব, দিয়ে দেখব যে বন্ধন শক্তিটা কত হচ্ছে। তাহলে মনে করলাম একটা পরমাণু নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভর সংখ্যা এ, প্রোটন সংখ্যা জেড। ওকে, আচ্ছা তাহলে কি লিখলাম না, ভর সংখ্যা এ আর কি না, প্রোটন সংখ্যা জেড। ওকে, আচ্ছা এমপি হচ্ছে কি না, প্রোটনের ভর। কার ভর, প্রোটনের ভর। এম এন কার হচ্ছে না, নিউট্রনের ভর। হলো, আচ্ছা আরেকটা লিখলাম কি, এম এ কমা জেড, এটা কার ভর না, নিউক্লিয়াসটার ভর, নিউক্লিয়াসের। হয়েছে, এবার বলো তাহলে প্রাথমিক অবস্থায় ওদের ভর কত ছিল না, ভর কি প্রোটন কটা ছিল, জেড সংখ্যক। তাহলে প্রাথমিক অবস্থায় বা মুক্ত অবস্থায়, যখন প্রোটন আর নিউট্রন মুক্ত অবস্থায় আছে, তাহলে মুক্ত অবস্থায় ভরটা কত হচ্ছে বলো তো, অবস্থায় ভর। তাহলে কি পাবো আমি না, জেড সংখ্যক প্রোটনের ভর প্লাস নিউট্রন কটা থাকবে, তাহলে এ তো কি এ ইকালস টু হয় জেড প্লাস এন, বা এন ইকালস টু এ মাইনাস জেড। তাহলে কী পাবো না, এ মাইনাস জেড ইন্টু এম এন। তাহলে এই পরিমাণ ভর কি মুক্ত অবস্থায় পেলাম। নিউক্লিয়াসের ভর কত না, নিউক্লিয়াসের ভর দেওয়া আছে কত আমাকে, নিউক্লিয়াসের ভর হচ্ছে কত, এম কমা এ জেড। তাহলে নিউক্লিয়াসের ভর আমি পেলাম। তাহলে একটা পেলাম কি, প্রোটনের ভর, মানে মুক্ত অবস্থায় ভর প্রোটন আর নিউট্রনের। আরেকবার পেলাম কি, নিউক্লিয়াসের ভর। এবার তাহলে ভর ত্রুটি কত হবে বলো, ভর ত্রুটি ডেল এম ইকুয়ালস টু জেড অফ এমপি মাইনাস, এর প্লাস ছিল এ মাইনাস জেড এম এন, এটাকে আমি ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস এম অফ এ কমা জেড।
এটা কি হলো না ভর ত্রুটির পরিমাণটা। এটা যদি আমি ক্যালকুলেশনস করে নিতে পারি তাহলে বন্ধন শক্তি ডেল ই সমান আমি কত পাবো না ডেল এম ইনটু সি স্কোয়ার হলো। এখান থেকে করতে পারি, বা আমি বলেছি অলরেডি কি না 1 ইউর সমতুল্য শক্তি কত 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তুমি যদি এখান থেকে ডেল এম এর মানটা বের করো, ডেল এমকে তুমি ডাইরেক্ট 931 তাহলে কি বললাম ডেল ই সমান তুমি লিখতে পারো ডাইরেক্ট ডেল এম ইন্টু 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এখান থেকে তুমি ডাইরেক্ট পাবে। তাহলে তুমি এটা করলে অনেকটা অ্যাডভান্টেজ, এখানে করলে তুমি জুলে পাবে, আবার তাকে তোমাকে কি করতে হবে না কনভার্ট করে বের করতে হবে। তো তুমি কি করবে না যে ডেল এমটা পাচ্ছ সেই ডেল এম এর সাথে ডাইরেক্ট কি করবে 931.2 গুণ করে দেবে, তাহলে তুমি কি পেয়ে যাবে না এনার্জির মানটা পেয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি আমরা একটা স্যাম্পল আমরা দেখি। তো আমরা ক্যালকুলেশন তো করলাম, একটা ছোট্ট করে এক্সাম্পল। হ্যাঁ, আমি তো এখানে ক্যালকুলেশনের ডেটাগুলো আমার করা আছে, আমি ক্যালকুলেশনগুলোর জাস্ট দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেটরে এটা ভেরিফাই করে নিও। হ্যাঁ, তাহলে বুঝতে পেরে যাবে যে এটাই অ্যাকচুয়ালি আসছে। তো একটা ডেটা, এটা কার জন্য দেওয়া ছিল, এটা বোধহয় হিলিয়ামের জন্য দেওয়া আছে। হ্যাঁ, হিলিয়ামের জন্য দেওয়া আছে। তাহলে হিলিয়ামের জন্য করে দেওয়া আছে কি প্রোটনের ভরটা দেওয়া আছে 1.0073। এগুলো তোমাকে সাপ্লাই করা থাকবে 73 ইউ। আচ্ছা, নিউট্রনের ভরটা দেওয়া আছে 1.0087 ইউ। ওকে, আচ্ছা হিলিয়াম কত না 2He4। যে হিলিয়ামের যে নিউক্লিয়াসটা তার ভর কত দেওয়া আছে এম অফ এ কমা জেড কত দেওয়া আছে এটা 4.0015। এটা কত আসছে 4.0015 ইউ। এবার তাহলে আমার কাজ কি না ডেল এম এর মানটা বের করা। ডেল এম সমান কি বলছি জেড মানে কি এতে পারমাণবিক সংখ্যা 2, নিউটন সংখ্যা কত 4 - 2, তাহলে এটা হচ্ছে কি এনটা, তাহলে 2। তাহলে কত হচ্ছে না 2 ইন্টু প্রোটন সংখ্যা 0073 প্লাস 2 ইন্টু 1.0087, এই টোটালটাকে একটা ব্র্যাকেট দিলাম -4.0015। এখান থেকে তুমি যে ভ্যালুটা পাবে তার মানটা কত আসছে না 0.0305 ইউ। তুমি এবার কি করবে না ডেল ই চাইছো সমান কত 0.0305 ইন্টু 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট করলে পাবে এটা অ্যারাউন্ড 28.04 401 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এইখান পর্যন্ত ক্লিয়ার। এইভাবে আমরা কি করব না বের করতে পারবো। তুমি এটা একটু ভেরিফাই করে নিয়ে দেখে নেবে যে এরমই আসছে। বাই চান্স পরীক্ষাতে একটা আধটা দিয়ে দিলে তুমি তাহলে এটা কী করতে পারবে না ক্যালকুলেশনস করতে পারবে। বোধহয় এক আধবার পরীক্ষা এটা পড়েওছে, তো আমরা দেখবো যখন প্রিভিয়াস ইয়ারটা দেখবো তখন ক্যালকুলেশনস করব। তো এর পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। দেখো, আমি একটা কথা বলেছিলাম যে এ ইকুয়ালস টু জেড প্লাস এন। এ ইকুয়ালস টু কী হচ্ছে না জেড প্লাস এন। এই জেড প্লাস এনটাকে কী বলা হচ্ছিল না নিউক্লিয়ন সংখ্যা। কী বলা হচ্ছিল না নিউক্লিয়ন সংখ্যা। তাহলে জেডটাকে বলা হচ্ছে কি না নিউক্লিয়ন সংখ্যা। সরি জেড প্লাস এনটাকে বলা হচ্ছে এটাকে নিউক্লিয়ন সংখ্যা। এবার দেখো এই বন্ধন শক্তি যেটা পেলে তুমি, বন্ধন শক্তিটা পেলে এটা। এবার কি করে না এখানে বন্ধন শক্তি কিছু প্রতি নিউক্লিয়নে কিভাবে ডিভাইড হচ্ছে সেটা আমরা দেখি। তাহলে এখানে নিউক্লিয়ন সংখ্যা কত গো, এটা হিলিয়ামের জন্য নিউক্লিয়ন সংখ্যা কত আছে 4 আছে। তাহলে নিউক্লিয়ন সংখ্যা 4 হলে এই 4টা নিউক্লিয়ন সংখ্যা প্রতি বন্ধন শক্তিটা কীভাবে ডিভাইড হবে না বন্ধন শক্তি প্রতি, আচ্ছা আগে লিখে দিচ্ছি প্রতি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি লিখে দিচ্ছি। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি সমান কত না ডেল ই বাই
এ, তাহলে ডেলির মান বেরিয়েছে কত 28.401 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 4, এখান থেকে আছে 7.1004 মেগা ইলেকট্রন ভোল্ট মতো আসছে। এটা কি হচ্ছে না নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি আমি বের কেন করব, এটা ভাইটাল মানে খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন আসে মাঝে মাঝে। এই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি থেকে আমরা একটা নিউক্লিয়াসের স্টেবিলিটি বলতে পারি কি না, একটা নিউক্লিয়াস কতটা স্থায়ী হবে বা কতটা অস্থায়ী হবে সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। সেই জন্য আমাদের এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখব কি না এর কতটা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটা হলে সেটা স্টেবল বেশি হয় আর কতটা হলে স্টেবিলিটি কমে যায়, তার জন্য একটা গ্রাফ আছে। কি বলছে না ভর সংখ্যা প্রতি যে মানে প্রতি ভর সংখ্যার সাথে সাথে ওর বন্ধন শক্তিটা কিভাবে পরিবর্তন হচ্ছে, সেই বন্ধন শক্তির পরিবর্তনে যদি একটা লেখচিত্র আঁকা হয়, লেখচিত্রটা দেখতে কেমন হবে এবং লেখচিত্র থেকে কি করে ওর স্টেবিলিটিটাকে আমরা এক্সপ্লেন করব, সেই গ্রাফটা কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, এরপরে আমি গ্রাফটা আঁকি, কেমন হচ্ছে গ্রাফটা দেখবো। আচ্ছা, এটা যদি করা হয় তাহলে বলেইছি কি না বন্ধন শক্তিটা নিউক্লিয়ন প্রতি কী দিয়ে প্রকাশ করা হয় না ডেল ই বাই এ দ্বারা প্রকাশ করা হয়। এটা যাচ্ছে এদিকে আর এদিকে যাচ্ছে কি না ভর সংখ্যা এ, এটাকে বলা হচ্ছে কি না ভর সংখ্যা। আর এদিকে যাচ্ছে কি না নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। আর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি আর ভর সংখ্যা, এর গ্রাফটা যদি আঁকা হয়, দেখো গ্রাফটা বই সুন্দর করে এঁকে দেওয়া আছে, এরকম করে আছে। একটু জাস্ট এখানে হালকা করে একটা কাটা থাকে, একটু হালকা করে এরকম করে একটা আছে। এই কাটাটা তোমাদের বইয়ে দেওয়া নেই, নর্মাল করে দেওয়া আছে। হ্যাঁ, এটা একটু জাস্ট দেখতে একটু সুন্দর হয়। হ্যাঁ, এবার ছবিটা আমি আঁকতে পারছি না অতটা সুন্দর করে, এরকম করে গ্রাফটা হচ্ছে। তো এখানে একটা ডটেড লাইন থাকে, এরকম করে দেখো একটা ডটেড লাইন করে দেওয়া আছে সুন্দর করে। হ্যাঁ, এদিক বরাবর ভর সংখ্যাটা করে দেওয়া আছে আর এদিকে ভর সংখ্যা করে দেওয়া আছে। এবার এখানে একটা আদ্রা করে অ্যাটমগুলো বসানো আছে, অতগুলো অ্যাটম তোমাকে বসাতে হবে না, তুমি দেখবে এখানে নিয়ারলি 180 হয় ভর সংখ্যাটা, আর এখানে নিয়ারলি 40 থেকে অ্যারাউন্ড 60 হয়। বলছি এই 40, 60 আর 180-র মাঝে যেগুলো হয়, আর এটা হচ্ছে কি 8 মেগা ইলেকট্রন ভোল্টের লাইন, এদের বন্ধন শক্তিটা 8 মেগা ইলেকট্রন ভোল্টের উপরে হয়। কি বললাম যে এই রেঞ্জের মধ্যে যে নিউক্লিয়াসগুলো আছে তাদের বন্ধন শক্তিটা কি হচ্ছে না 8 মেগা ইলেকট্রন ভোল্টের ওপরে হচ্ছে। তার জন্য কি হয় বলছে কি না যে সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রে বন্ধন শক্তিটা 8 মেগা ইলেকট্রন ভোল্টের থেকে বেশি বা 8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, তাদের স্থায়িত্বটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে। তাই জন্য দেখব কি না এই রেঞ্জে, এটাকে বলছে স্টেবল রেঞ্জ। হ্যাঁ, স্টেবল, হ্যাঁ, এই রেঞ্জে যে নিউক্লিয়াসগুলো রয়েছে সেই নিউক্লিয়াসগুলো কিন্তু খুবই স্টেবল হচ্ছে। আর এই রেঞ্জে যে নিউক্লিয়াসগুলো আছে তাদের স্টেবিলিটিটা কিন্তু একটু কম, এটা কি হচ্ছে না কম স্টেবল, এগুলো হচ্ছে কম স্টেবল, এটা হচ্ছে কি একটু বেশি স্টেবল। তাই জন্য এটা কখনো পরীক্ষায় প্রশ্ন পড়বে, তোমরা দেখবে যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি আর ভর সংখ্যার সঙ্গে লেখচিত্র অঙ্কন করো এবং এখানে সুস্থির অস্থির অঞ্চলগুলি চিহ্নিত করো। তাহলে বেশি সুস্থির, এটা করে সুস্থির, হ্যাঁ এটাকে বলা হচ্ছে কি না সুস্থির অঞ্চল, সুস্থির অঞ্চল, এটাকে বলা হচ্ছে অস্থির অঞ্চল। কথার অর্থ কি এগুলো স্টেবিলিটিটা একটু কম হচ্ছে। হ্যাঁ, বন্ধন শক্তি যত কমতে যাচ্ছে এই জন্য দেখবে যে একটা সার্টেন রেঞ্জের পর একটা নিউক্লিয়াস ইউরেনিয়ামের দিকে যদি চলে যাও, সেই ইউরেনিয়াম কি হচ্ছে ডিকে করে যাচ্ছে, কারণ না ওখানে বন্ধন শক্তির পরিমাণটা সেই হিসাবে অনেকটা কমে গেছে, তাই জন্য ওর স্টেবিলিটিটা অনেকটা কমে গেছে। এই গ্রাফটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে করে রাখতে হবে। সাথে এই যে বললাম সুস্থির আর অস্থির অঞ্চলটাকে চিহ্নিত করা, এই জিনিসটাও কিন্তু তোমাদেরকে করতে হবে। যে এইখানে পর্যন্ত বেসিক্যালিভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটা একটা ফেজ হয়ে গেল নিউক্লিয়াস সম্বন্ধে, যে নিউক্লিয়াসের প্রারম্ভিক যে পর্যায়টা কমপ্লিট। এর পরবর্তী যে
স্টেজটা আছে, পরবর্তী যে পর্যায়টা আছে, সেই পরবর্তী পর্যায়টাতে কিন্তু আমরা চলে যাব তেজস্ক্রিয়তার ভেতরে। তো তেজস্ক্রিয়তার জন্য একটা আলাদা করে সেপারেট ক্লাস করব আমরা। হ্যাঁ, তো এখান পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। হ্যাঁ, তো তেজস্ক্রিয়তার ক্লাসটা কমপ্লিট করে তারপর আমরা কি করব না, এর যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমরা সলিউশনস করব। হ্যাঁ, তো এবার একটা ছোট্ট জিনিস যেটা হচ্ছে, হ্যাঁ, বলবো যে আমাদের পড়াশুনো তো আমরা করছি, সাথে সাথে একটু নোটিস করতে হবে যে আমরা পড়ার সাথে সাথে যে কোন কোন সেকশানসগুলোতে গুরুত্ব দিচ্ছি না, এবং কোন জায়গাতে আমাদের লিকেজটা প্রবলেম হচ্ছে যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে, এটা কিন্তু নোটিস করতে হবে। কিছু কিছু হ্যাবিটস আমাদের বিল্ড করতে হবে যেটা আমাদের গুড নাম্বার ক্যারি করতে অনেকটা হেল্পফুল হবে। সেই কি কি জিনিস দেখো, একটা সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে রেগুলারিটি আনতে হবে আমাদেরকে। কি না, রেগুলারিটি। দেখো, রেগুলারিটি কেন আনতে হবে? এই জন্য বলা হচ্ছে না, নর্মালি দেখো কোনো একটা জিনিস, জলের কথাই নাও, জল খুব পাতলা, তো হ্যাঁ, জল পাতলা সেই হিসেবে দেখো পাথর খুবই কঠিন, কিন্তু সেই জল যদি খুব দ্রুত গতিতে কন্টিনিউয়াস ওয়েতে পাথরের উপর দিয়ে বয়ে যায়, পাথরটা কিন্তু ক্ষয়ে চলে যাচ্ছে। সেরকমই করে একটা টপিক যতটা কঠিন হোক না কেন, সেটাকে যদি তুমি কন্টিনিউয়াস ওয়েতে আস্তে 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 করতে থাকো না, ওই কাঠিন্য ভাবটা আর থাকবে না। তোমাকে এটা মনে রাখতে হবে, এই যে রেগুলারিটি, মানে আমি যদি বসবো বলছি রোজকেই আমাকে বসতে হবে, 1 ঘন্টা করে বসতেই হবে। তো এই রেগুলারিটি আর স্টিক টু দ্য পয়েন্ট, এবং কি বলা হচ্ছে, জেদ জিনিসটা নিয়ে আসতে হবে যে আমাকে এটা করতেই হবে অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট, যে আমার পাশের জন করে ফেলছে আমি কেন পারছি না। এই জিনিসটা যদি না নিয়ে আসো, কিন্তু এখানে এটা ইমপ্রুভমেন্ট আর হবে না। আচ্ছা, আরেকটা জিনিস কি না, কোয়ালিটিতে তোমাকে অনেকটা নজর দিতে হবে। কোয়ালিটি, কোয়ালিটি জিনিসটা কি না, এটা হচ্ছে কি আউটপুট বাই ইনপুট রেশিও। আউটপুট বাই ইনপুট রেশিও। দেখো, এই আউটপুট বাই ইনপুট রেশিওটা বলতে কি চাইছি, যে আমি 5 ঘন্টা পড়েছি, কিন্তু আমি যখন লিখতে আসছি একটা লাইনও আসছে না। কি বললাম, আমি 5 ঘন্টা পড়ে নিয়েছি, কিন্তু আমি যখন লিখতে আসছি একটা লাইনও আমার আসছে না, মাথা জাস্ট ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, নোটিস করতে হবে কোয়ালিটিতে, মানে আউটপুট আর ইনপুট রেশিওটাতে আমাকে নজর দিতে হবে। আউটপুট ইনপুট রেশিওটা বলতে কি চাইছে, যে আমি কতটা টাইম ইনভেস্ট করলাম আর সেখানে কতটা আউটকাম পেলাম, এটা কিন্তু খুবই ভাইটাল। হ্যাঁ, তাহলে আমি যখনই কোনো একটা টপিক পড়ছি, সেই টপিকে লিখতে পারছি কি না, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। আমি যদি লিখতে পারছি না, তাহলে আমাকে লেখা অভ্যাস করতে হবে। এই জিনিসটা আসছে না বলেই তুমি যেটাই করছো ভুলে যাচ্ছ। বারবার মনে হচ্ছে আমি তো অনেকটাই পড়লাম, 4 ঘন্টা পড়েছি, 5 ঘন্টা পড়েছি, তারপর আউটকাম কি জিরো, তাহলে তুমি ছেড়ে দিচ্ছ। তাই জন্য যখনই বসছো, কোয়ালিটিতে ধ্যান দাও। কোয়ালিটিতে ডিপেন্ড, মানে ওইখানে তোমাকে নোটিস করতে হবে যে আমি 4 লাইন পড়ে 2 লাইন লিখতে পারছি, তো যদি না পারছি, আমার পড়াটা হচ্ছে না, আমাকে ওটা আবার ঘুরে করতে হবে, তবে কি হবে, এটা ইমপ্রুভ হবে। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে কি, দেখো এটা হচ্ছে রিভিশনস। হ্যাঁ, রিভিশনস, এটা একটু মাইন্ডলি করতে হবে। হ্যাঁ, মাইন্ডলি কথার অর্থ কি, দেখো এমনি বই নিয়ে বসা রিভিশনস, এটা ওয়ান টাইপ অফ রিভিশনস। আচ্ছা, মনের মধ্যে রিভিশনস করতে হবে। মনের মধ্যে রিভিশনটা কেমন হচ্ছে, ধরো আমি কোথাও বসে আছি একা একা ফাঁকে, বা ধরো কোথাও যাচ্ছি, কোথাও অ্যাব্রাপ্টলি ওয়েট করছি, কোনো একটা কাজে গিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার বই পাওয়া সম্ভব নয়, পড়তে বসা সম্ভব নয়, কিন্তু আমি যেটা পড়েছি ওটা মাইন্ডের মধ্যে ঘোরাতে পারি, কারণ আমার মস্তিষ্কে কিছুটা হলেও মনে থাকে। একদম আউট অফ ব্ল্যাঙ্ক হতেই পারে না। আমি 10টা থিওরি পড়েছি, একটা হলেও থিওরি মনে থাকতে পারে। তো ওই জিনিসটা আমাকে করতে হবে। যখনই সময় পাচ্ছি, ঘুমোতে যাওয়ার আগে কিংবা ঘুম থেকে ওঠার পরে, যখন এমনি বসে আছি, তাহলে ওই মাইন্ডলি রিভিশন করতে হবে। বলছে তুমি এগুলো যতটা করছো না, এটা যতটা তোমাকে ইফেক্টিভ বানাবে, এই মাইন্ডলি রিভিশনস মানে মনে মনে স্মরণ করাটা, এটা কিন্তু 1000 টাইমস বেশি তোমাকে কি করবে,
তুলবে ওপর দিকে। তাহলে মনে রাখতে হবে এই কটা জিনিস আপাততভাবে তুমি খেয়াল করো, তাহলে কি একটা রেগুলারিটি নিয়ে আসবো, একটা কোয়ালিটিতে আমি কি করব না ফোকাস করব, আর একটা কি রিভিশনস করব, মনে মনে রিভিশনস করবো এবং বইতে অবশ্যই রিভিশনস করব। আরেকটা ছোট্ট জিনিস তুমি অ্যাড করতে পারো, হ্যাঁ, একটা ছোট্ট করে কি না ছোট্ট করে একটা টার্গেট সেট বানাতে পারো, যে আজকের মধ্যে আমি জাস্ট বেশি পড়বো না, বেশি টার্গেট বানিও না, ছোটো টার্গেট বানাও, একদম ছোট, একদম যতটা সম্ভব ছোট বানানো যায়। যে 1 ঘন্টা বসবো, আমি 1 ঘন্টা টার্গেটে ফোকাস করবো, যে 1 ঘন্টায় আমি শুধুমাত্র এই গ্রাফটা থেকে কী প্রশ্ন আসে আমি কভার করব। তাহলে বললাম 1 ঘন্টার রুটিন বানাও। তোমাকে 1 বছরেরও বানাতে হবে না, 1 মাসেরও বানাতে হবে না, 1 সপ্তাহেরও নয়, জাস্ট 1 আওয়ার। যে এই 1 ঘন্টা আমি বসছি, 1 ঘন্টা আমি টাইম পেয়েছি, এই 1 ঘন্টায় আমি কোন টপিকটা করব এবং সেই টপিক থেকে আমি উত্তর দিতে পারছি না পারছি না, এইটাতে ফোকাস করো। দেখবে যত সমস্যাগুলো হচ্ছে না, এর অলমোস্ট বেশিরভাগ সমস্যার ক্ষেত্রে অনেকটা তুমি সুরাহা পাবে, অনেকটা কিন্তু সলিউশনস পেয়ে যাবে। তো এইখান পর্যন্ত আমাদের নিউক্লিয়াসটা, হ্যাঁ, এই নেক্সট ক্লাসের যে পোর্শনটা বাকি থাকলো আমরা কভার করে নেব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো এবং পুজোর জন্য আনন্দ করো। এবং কি বললাম, এই টপিকটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে রাখবে, রিভাইজ করবে, না হলে কিন্তু টেস্টে আমাদের স্কোরিং করা এবং সাথে সাথে বোর্ডে স্কোরিং করা কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠবে। জয় রাধে।